ও দ্বিতীয় পক্ষের স্ত্রী ছিল পার্বতী। তারা দুজনেই একসঙ্গে মিলে মিশে সংসারের কাজকর্ম করত। রত্নার মনে হিংসা না থাকলেও ছোট বউ পার্বতীর মনে কিন্তু ছিল রত্নার জন্য খুব হিংসা। পার্বতী সব সময় চাইতো যেন তেন প্রকারেরও রত্নাকে এই সংসার থেকে তাড়িয়ে সমস্ত সংসারটার উপর নিজের কর্তৃত্ব স্থাপন করতে। ছোট সবজিগুলো তাড়াতাড়ি কাট, উনি এক্ষুনি মাঠ থেকে এসে পড়বেন। তোর এখনো সবজি কাটাই শেষ হয়নি, তাহলে ভাবতো কখন আমি এই রান্নাটা চাপাবো। রান্না কষাতে জল ঢেলে সিদ্ধ করতে তো সময় লাগে। সারাদিন পর মাঠ থেকে এসে ওই একটা বেলা উনি তৃপ্তি করে ভাতটা খান। সেটাও যদি মনের মতো রান্না করে না দিতে পারি তাহলে কেমন লাগবে বলতো? এই তো হয়ে গেছে, করছি তো তাড়াতাড়ি। আমি তো হাত পা গুটিয়ে বসে আছি নাকি? যেরকম পাচ্ছি সেরকম করছি। শোনো, আমার এত তাড়াহুড়ো করবে না। আমার কাজ যদি এতই ধীর বলে তোমার মনে হয় তাহলে নিজেই করে নাও না কেন? কাল থেকে আরেকটু ভোরবেলা উঠবে, দেখবে সবজি কাটা রান্না করা দুটো কাজই তুমি একসঙ্গে করতে পারছো। তুই শুধু শুধু রাগ করছিস, আমি কি সে কথা বললাম নাকি? আচ্ছা আচ্ছা, কর বাবা কর। আমি যেন অযথায় রাগারাগি করি। ওই ঝামেলাটুকু একটু করতে পারো বলে দিমাগে যেন মাটিতে পা পড়ে না। হে ভগবান, তুমি তো সব কাজ শেখালে, কেন রান্না করাটা শেখালে না? আজকে যদি রান্নাটা করতে পারতুম তাহলে আর এই বড় বউয়ের মুখ ঝামটা সহ্য করতে হতো না। আমিও রেঁধে বেড়ে খাইয়ে পরে ঠিক হাতে করে নিতুম। এই নাও, সবজিগুলো কেটে দিয়েছি। জানিস তো, আকাশটা মনে হচ্ছে মেঘলা করেছে। উঠোনে জামা কাপড় শুকনো করতে দিয়েছি। জানা বাবা, জামা কাপড়গুলো একটু তুলে নিয়ে আয়। হ্যাঁ, যাচ্ছি। সবসময় শুধু কেঁথই নিজে বসে কাজ করবে আর আমার দিয়ে খাটাবে, ভালো লাগে না। আর আমার স্বামীটাও হয়েছে সেরকম, আমার কথা শোনেই না। খালি ভাবি বড় বউ যেটা বলছে সেটাই ঠিক। ছোট বউয়ের কথা কোনো মিল আছে নাকি? ছোট বউ যেন সব সময় দোষী। যখন বড় বউকে ভালো লাগতো তাহলে বড় বউকে ছেড়ে আবার দ্বিতীয়বার বিয়ে করতে গেল কেন? জামা কাপড় তুলে নিয়ে চলে এসেছি, আর যাবো না রান্নাঘরে। গেলে এখন এটা কর ওটা কর, আবার ঠিক কোনো না কোনো কাজ করতে বসিয়ে দেবে। আমার আর ভালো লাগছে না বাবু, আমি একটু খাটে বসে এখন বিশ্রাম নেব। কি রে, জামা কাপড় তুলে নিয়ে চলে এসেছিস? একবার তো গিয়ে বলে আসবি। আমি ভাবছি কোথায় গেলি তুই আবার। কেন, কি হয়েছে? আবার কি কোনো কাজ করতে হবে? আমার আর আজকে ভালো লাগছে না। এবার যা করতে হবে তুমি করে নাও। তুমি না বড্ড পাজি হয়ে গেছো জানো তো। নিজে ওই রান্নাটুকু করো বলে সংসারের বাকি সমস্ত কাজ আমায় দিয়ে করো। বাসন মাজানো, পুকুর পাড় থেকে জল তুলে নিয়ে আসা, জামা কাপড় কাচা, জামা কাপড় তুলে নিয়ে আসা, আবার সবজিটাও আমি কেটে দিই। অথচ দেখো, আমার বর বাড়িতে এলেই শুধু বড় বউ করে। তার যে আরো একটা বউ আছে সেদিকে কোনো খেয়াল নেই। কে বলেছে খেয়াল নেই? এই দেখ, আসার সময় ভোলা ময়রার দোকান থেকে গরম গরম রসগোল্লা কিনে এনেছে বর। রসগোল্লা আমি বেশি ভালোবাসি নাকি তুই খেতে বেশি ভালোবাসিস? মিছিমিছি রাগারাগি করা বন্ধ কর তো। তোর মনে যে ধারণাটা আছে সেটা ভুল। আসলে উনি আমাদের দুজনকেই সমান চোখে দেখেন। এই দেখ, তোকে ভালোবাসে বলেই তো তোর কথা ভেবে ভোলা ময়রার দোকান থেকে ফেরার সময় গরম গরম রসগোল্লা নিয়ে এসেছে। আর এসে আমায় কি বললো জানিস? যাও যাও, ছোট বউকে সবার আগে দিয়ে এসো, না হলে রসগোল্লা ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হবার আগেই ও দুটো খেয়ে নি। তাই এই কথা বলেছে? তা নয় তো কি, আমি কি মিথ্যে কথা বলছি নাকি? আচ্ছা, ঝটপট খেয়ে নে। উনি বাড়ি এসে গেছেন, এসেই পুকুরে গেছেন স্নান করতে। পুকুর থেকে ফিরলেই আমি খেতে দেব। তুই একটু বাতাস করে দিস বোন। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, আমি যাচ্ছি। এরপর খেতে বসে, জানো তো বড় বউ, তোমার হাতের রান্না কিন্তু জমিদার বাবুর কান অব্দি গিয়েছে। জমিদার মশাই স্ত্রী তো অল্প বয়সে দেহত্যাগ করলেন। জমিদার মশাই খুব অল্প বয়সেই পত্নীহারা হলেন। এই এখন যিনি রান্না করেন ঠিক সেরকম রান্না করতে পারেন না।
ওই পেট ভরা খাবার খেতে হয় তাই খায়। রান্নায় সেরকম স্বাদ পান না তিনি, তাই ওনার একটু ভালো মন্দ খাবার ইচ্ছা হয়েছে। জানো তো গিন্নি, জমিদার মশাই খুব ভালোবাসে ওই ডাব চিংড়ি খেতে। উনি আমাকে বলেছেন, তুমি যদি খুব ভালো ওনাকে ডাব চিংড়ি খাওয়াতে পারো তাহলে উনি কিন্তু 100 স্বর্ণ মুদ্রা তোমাকে উপহার দেবেন। আর তাছাড়াও আমার মনে হয় ওই জমিদার বাড়িতে পাকাপাকি ভাবে রান্নার কাজটা উনি তোমাকেই দেবেন। বাহ, এ তো খুব উত্তম প্রস্তাব গো। হ্যাঁ, জমিদার বাড়ির রান্নার কাজটা তুমি যদি একবার পেতে পারো তাহলে আমাদের আর কোনো দুঃখ থাকবে না গো। বোঝোই তো আমার একার উপরেই গোটা সংসারটা, আমারও যে খুব কষ্ট হয়। তারপর এই গরমের মধ্যে চাষবাসের খেতে কাজ করা। বাবারে, তুমি যদি একবার পেতে পারো না আমাদের এতটা কষ্ট আর হয়তো থাকবে না। হ্যাঁ গো, বুঝি অতিরিক্ত খাটুনি করা তোমারও যে খুব কষ্টের ব্যাপার। ঠিক আছে, আমি খুব মন প্রাণ দিয়ে কালকে চেষ্টা করব যাতে ডাব চিংড়ি ভালো খেতে হয়। এবার বাকিটা ঈশ্বরের উপর। পরের দিন বড় বউ খুব সুন্দর করে ডাব চিংড়ি রান্না করতে বসলো। ধুর, রান্নাঘর থেকে আগে একবার বেরোবে না, একেবারে গ্যাস হয়ে বসে রয়েছে। এটি বকশিস হিসাবে 100 স্বর্ণ মুদ্রা পেয়ে যাবে, সে তো আমি হতে দিতে পারি না। সারা জীবন শুধু অভাব দেখে গেছি, এখন সুযোগ এসছে হাতের সামনে একটা ভালো, সেটাকে আমি এইভাবে নষ্ট করে দেবো নাকি? বেরো না বাবা, রান্নাঘর থেকে বেরো না। জল ঢেলে দিয়েছি, এবার আমার কাজ শেষ। যাই, উঠোনে একবার ঘুরে আসি, বড়িগুলো শুকনো করতে দিয়েছি, একবার দেখে আসি কি অবস্থা। এই তো বেরিয়েছে। এইবার আমি আমার কাজটা তাড়াতাড়ি করে সেরে ফেলি বাবা। কেউ দেখার আগে আমার সবটা ভালোভাবে সেরে বেরিয়ে পড়তে হবে। এই দিলাম আরো একবার নুন। এবার এই নুনে পোড়া তরকারি যদি একবার জমিদার বাবুর মুখে যায়, 100 স্বর্ণ মুদ্রার জায়গায় হয়তো তোমার মাথাটাই কেটে উনি বাদ দিয়ে দেবেন হেঁটে নেগে। কি গো, হলো তোমার রান্না বান্না? হ্যাঁ গো, হয়ে গেছে। এই এই টিফিন কৌটোতে আমি সবটা ভরে দিয়েছি। যাও, গিয়ে জমিদার বাবুকে দিয়ে এসো। ডাব চিংড়ি, ডাব চিংড়ি, আহ, অনেক দিন বাদে ডাব চিংড়ি খাবো। জানি না খেতে কেমন হয়েছে, তবে অনুগ্রহ করে যদি একটু স্বাদ গ্রহণ করতেন তাহলে খুব উপকৃত হতাম। এই দেখুন না জমিদার মশাই একবার, হা হা হা, কি সুন্দর হাতের স্বাদ। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে হারু, খুব সুন্দর হয়েছে। এই শোনো, তুমি কালকে তোমার গিন্নিকে আমার জন্য একটু এঁচোড় চিংড়ি করে আনতে বলবে। আর তোমাদেরকে যা উপহারটা দেবো বলেছিলাম 100 স্বর্ণ মুদ্রা, তা আমি কালকে তোমার গিন্নির হাতেই দেবো সরাসরি। যাও হারু, যাও, খুব ভালো হয়েছে হারু। ডাব চিংড়ি খেয়ে জমিদার মশাই তো তোমার প্রশংসায় একেবারে পঞ্চমুখ। কালকেই তোমাকে একটু এঁচোড় চিংড়ি করে নিয়ে যেতে বলেছে, আর কালকে তোমার যে উপহারটা আছে সেটা তোমার হাতে সরাসরি দেবে বলেছে। উফ, ভাবাই যাচ্ছে না, এবারে মনে হচ্ছে আমাদের কপালটা একটু খুলেছে। কি হলো ব্যাপারটা? আমি তো নুন মিশিয়েছিলাম বেশি করে। ডাব চিংড়ি খেয়ে কোথায় থু থু করবে, মুন্ডপাত করবে, তা না করে প্রশংসা করলো। যাক বাবা, ব্যাপারটা কেমন যেন হলো। সবই ভগবানের ইচ্ছা গো, সবই ভগবানের ইচ্ছা। তুমি চলে যাওয়ার পরে আমার খেয়াল হলো আমি তো ডাব চিংড়িতে নুন দিতেই ভুলে গিয়েছিলাম। জানি না বাবা কি করে সঠিক স্বাদ হলো। হরি আছেন গো, হরি আছেন, উনি আজকে আমাদের রক্ষা করেছেন। সে কি বলছো গো? তবে হ্যাঁ,
কাল কিন্তু এরকম ভুল করো না। কাল যদি এরকম ভুল করো তাহলে নির্ঘাত আমাদের গর্দান যাবে। অনেক কষ্ট করেছি আমি 100 স্বর্ণ মুদ্রার জন্য। এইভাবে তো তীরে এসে আমি তরে ডুবতে দিতে পারি না। কালকে আমি যাবো ওই স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে আসতে। একবার স্বর্ণ মুদ্রা হাতে পেয়ে গেলে তোমরা আর কেউ আমায় পাবে না। নমস্কার জমিদার বাবু, আমি হলাম হারু চাষার স্ত্রী। ও, তুমি হলে তার বড় বউ? আচ্ছা আচ্ছা, তোমার হাতের রান্নার তো কোনো জবাব নেই। কালকে ভারী তৃপ্তি করে ডাব চিংড়ি খেয়েছি। তবে আজকে হাত ফাঁকা কেন? একটু চিংড়ি আনুনি বুঝি আমার জন্য? আনছে তো, আমার স্বামী নিয়ে আসছে। আসলে আপনি আমায় পুরস্কার দেবেন বলেছিলেন, সেই জন্যই আমি আগে আগে চলে এসেছি। এসব চিংড়ি নিয়ে আমার স্বামী আসবেন। ও, বেশ বেশ। আচ্ছা, এই নাও, এই থলিতে 100 স্বর্ণ মুদ্রা আছে। এই তোমার উপহার, নাও এই নাও। আগে ধন্যবাদ কর্তামশাই, ধন্যবাদ। আমি এখন আসি। আপনার খাবার দাবার সব আমার স্বামী নিয়ে আসবেন। আমি বরং বাড়ি যাই। এবার এই স্বর্ণ মুদ্রা নিয়ে আমি চলে যাব আমার বাপের বাড়িতে। আর আসবো না এই পোড়ার মুখো ভিজেতে বাপু। এই মুদ্রা দিয়ে আমার সারাটা জীবন খুব ভালোভাবে কেটে যাবে। জমিদার বাড়িতে তো গিয়ে সব শুনলে কিভাবে ছোট বউ সব চালাকি করে হাতিয়ে নিয়ে চলে গেছে। ওকে আমি আর আমার সংসারে ফেরাবো না। কোথায় ওর বাপের বাড়িতে। এরকম না করো না গো, হয়তো একটা ভুল করেই ফেলেছি, তা বলে কি আমরাও ভুল করব? তুমি বরং কালকে গিয়ে তোমার স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসবে। ও তো এই বাড়ির বউ নাকি? আর এখন তো আমি জমিদার বাড়িতে রান্নার কাজ পেয়ে গেছি। ওই 100 স্বর্ণ মুদ্রা বরং ছোট বই নি। তুমি গিয়ে কালকে তোমার স্ত্রীকে ফিরিয়ে নিয়ে এসো। শুধুমাত্র তুমি বলছো বলে আমি ওকে আনতে যাচ্ছি। দেখো আমার ফেরে কিনা। 100 স্বর্ণ মুদ্রা পেয়ে দেমাগে তো আর মাটিতে পা পড়ছে না তার। পরের দিনে হারু গেল তার ছোট বউকে ফিরিয়ে নিয়ে আসতে। না না, তোমার ওই সংসারে আমি আর কোনোদিন ঝিঝি করতে ফিরবো না। এতদিন অনেক কষ্ট সহ্য করেছি, আর যাবো না। আমি এই বাড়িতেই খুব ভালো রয়েছি গো। যাও, তুমি তোমার বড় বউকে নিয়ে সংসার করতে যাও। আমার দরকার নেই কোনো ওখানে। ঠিক আছে ঠিক আছে, একদিন তুমিও তোমার ভুল বুঝতে পারবে, সেদিনকে আমিও দেখবো। এইভাবেই দিন কাটতে লাগলো। হারু চাষার বড় স্ত্রী জমিদার বাড়িতে রান্নার কাজ করত, আর হারু চাষা জমিতে ভাগ চাষের কাজ করত। ধীরে ধীরে তাদের সংসারের অবস্থা ভালো হতে থাকলো। কিন্তু ওইদিকে একদিন রাত্রে ডাকাত পড়ে ছোট বউয়ের সমস্ত স্বর্ণমুদ্রা চুরি হয়ে যায়, আর সে পথের ভিখারিতে পরিণত হয়। তারপর কোনো উপায় না পেয়ে ছোট বউ আবার তাদের সংসারে ফিরে আসে। আমার তোমরা ক্ষমা করে দাও গো। লোভের বশবর্তী হয়ে যে ভুল আমি করে ফেলেছি, বুঝতে পেরেছি ভগবান যদি না চায় তাহলে লোভের বশবর্তী হয়ে কোনো লাভ নেই। দেখলে তো, যে ঠকি আমি স্বর্ণমুদ্রা নিয়েছিলাম সেই স্বর্ণমুদ্রা আমার কাছে থাকলোই না। দয়া করে তোমরা আমায় ক্ষমা করে দাও, না হলে যে আমার যাবার আর কোনো জায়গা নেই। খুব তো বড় বড় কথা বলেছিলে সেদিন, তাহলে আজকে এখানে কেন? যাও যাও, যেখানে এতদিন ছিলে সেখানেই থাকো। ঠকানোর ফল যে ভালো হয় না সেটা নিশ্চয়ই তুমি বুঝে গেছো। তোমার মতো বউয়ের সাথে আমি আর এক মুহূর্ত সংসার করতে চাই না। চলে যাও এখান থেকে। ওইভাবে বলো না, ও ভুল করেছে এবং তা বুঝতে